নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে। আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন, সংসারের খরচ অনেকটাই কমে যাবে, সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে। তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন, ফালতু খরচা হবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আপনাদের কাছে কি শেয়ার করি। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা এঁচড়। এঁচড়টাকে আমি এইভাবে করে কেটে নিয়েছি। এখন কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই বাড়িতে এঁচড় নিয়ে আসি, তবে যদি একটু আগে কেটে রাখা হয় এঁচড়ের ওপরে এইভাবে করে একটা দাগ পড়ে যায়। তাছাড়াও এঁচড় যখন রান্না করে থাকি, অনেক এঁচড়ের ক্ষেত্রে দেখা যায় রান্না করার পর এঁচড়টা খেতে অনেকটাই কষা লাগে। তবে সব এঁচড়ের ক্ষেত্রে যে এমনটা হয় তা কিন্তু নয়, অনেক সময় কিন্তু এরকম হয়ে থাকে। আপনারা যখন এঁচড় কাটবেন তারপর এমন কি করবেন যাতে করে এঁচড়ের ওপরের যে কালচে দাগ পড়ে যায় সেটাও পড়বে না, এমনকি এঁচড় রান্না করার পর কোনোভাবেই কষা কিন্তু লাগবে না। তার জন্য এখানে একটা পাত্রের মধ্যে জল নিয়েছি, বেশ কিছুটা লবণ দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো। তারপর খুব ভালোভাবে লবণ আর হলুদটাকে আমি মিশিয়ে নিয়েছি। এবার যে এঁচড়গুলো কেটে রেখেছি, আপনারা এঁচড় কাটার পর এই জলের মধ্যে দিয়ে রেখে দেবেন 5 মিনিটের জন্য। এতে কি হবে, এঁচড়ের ওপরের যে একটা কালচে দাগ পড়ে যায় এঁচড় অনেকক্ষণ কেটে রাখার জন্য, সেই দাগটা কিন্তু আর পড়বে না। আছেন বন্ধুরা, 5 মিনিট কিন্তু হয়ে গেছে। আমি এখানে নিয়ে নিয়েছি একটা ঝাঁঝরি হাতা। ঝাঁঝরি হাতার সাহায্যে এইভাবে করে এঁচড়টাকে আমি তুলে নিচ্ছি। আমরা যদি এইভাবে করে লবণ হলুদ জলের মধ্যে কিছুক্ষণ রেখে দিই আর তারপর এই এঁচড় যদি রান্না করি, দেখবেন এঁচড়ের মধ্যে যে একটা কষা ভাব থাকে সেটাও কিন্তু আর লাগবে না। আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসটা। হলো আমাদের এঁচড়টা যে জলের মধ্যে আমি 5 মিনিটের জন্য ডুবিয়ে রেখেছিলাম, সেই জলটাও কিন্তু ফেলে দেব না, একটা কাজে ব্যবহার করব। কি কাজে ব্যবহার করব? কিচেন সিঙ্ক আমরা কিন্তু কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি, তবে রাত্রের সময় দেখবেন কিচেন সিঙ্কের থেকে ছোট ছোট তেলাপোকা আরশোলা ওপরের দিকে চলে আসে। আমরা যদি লবণ হলুদের জলটা ফেলে না দিয়ে এইভাবে করে দিয়ে দিই, এর গন্ধের কারণে কিন্তু আর সিঙ্কের মধ্যে আসবে না। 5 মিনিট রাখার পর এইভাবে করে সিঙ্কটাকে আপনারা ধুয়ে দেবেন। আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি একটা জলের বোতল। এখন যেহেতু গরম অনেকটাই পড়েছে, আমরা কিন্তু প্রত্যেকেই ফ্রিজের মধ্যে জলের বোতল রেখে থাকি, তবে কখনো কখনো দেখা যায় সেই জল কিন্তু শেষ হয়ে যায়। তবে যদি আমাদের ঠান্ডা জলের প্রয়োজন হয় বা বাড়িতে কোনো আত্মীয় স্বজন হঠাৎ করে চলে আসে, তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের। কেন কি, ফ্রিজে জল রাখার সাথে সাথে কিন্তু কখনোই ঠান্ডা হয়ে যায় না, বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। তখন আপনারা কি করবেন, নিয়ে নেবেন একটা সুতির কাপড় আর সেটাকে জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে নেবেন। আমি এখানে সুতির কাপড় নিয়েছি, আপনারা চাইলে কিচেন টাওয়ালও ব্যবহার করতে পারেন। আমি এই কাপড়টাকে বোতলের মধ্যে এইভাবে করে জড়িয়ে দিয়েছি। এবার এই বোতলটাকে আপনারা কি করবেন, ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবেন 5 মিনিটের জন্য। ওর থেকে বেশি কিন্তু রাখবেন না। 5 মিনিট পর আমি এই বোতলটাকে বের করেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে এটা আপনারা দেখে নয়, নিজেরা যদি একবার ট্রাই করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন কতটা উপকারী একটা টিপস। আমি এই কাপড়টাকে এখান থেকে খুলে নিচ্ছি। হয়তো আপনারা বোতল থেকে বুঝতে পারছেন না জলটা কতটা ঠান্ডা হয়েছে। আমি এই জলটাকে একটা গ্লাসের মধ্যে ঢেলেও আপনাদেরকে দেখিয়ে দেব। যখন আপনাদের প্রয়োজন হবে ঠান্ডা জলের, ফ্রিজে যদি জল না থাকে বা বাড়িতে আত্মীয় স্বজন চলে আসে, তখন কিন্তু আপনারা এইভাবে করে 5 মিনিটের মধ্যেই ঠান্ডা জল করে নিতে পারবেন। কাপড়টা যেহেতু অনেকটাই ভিজে থাকে, তার কারণেই কিন্তু জলটা ঠান্ডা দ্রুত হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, গ্লাসের মধ্যে ঠান্ডা জলের একটা আস্তরণ পড়ে গেছে। আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি একটা পাত্র আর নিয়েছি এখানে ভিনিগার। 3 চামচের মতো ভিনিগার আমি এর মধ্যে দিয়ে দেব। আর নিয়ে নিয়েছি এখানে পেপারটাকে আমি টুকরো করে নেব 3টে, তারপর আমি বলের মতো বানিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে করে বলের মতো বানিয়ে ভিনিগারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। 3টে পেপারের টুকরোকে বল বানিয়ে এইভাবে ভিনিগারের মধ্যে ভালোভাবে ভিজিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু ভিজে গেছে। এবার
এই পেপারের বলগুলো আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। বাড়িতে প্রায় কম বেশি অনেকেই ফলমূল এনে রাখি, তবে এমন কিছু ফল থাকে যেগুলো আমরা কিন্তু কেউই ফ্রিজে রাখি না, ফ্রিজের বাইরেই কোনো পাত্রের মধ্যে রেখে দিই। তবে অনেক সময় দেখা যায় ফলমূলের ওপরে মাছি মশা বা অন্যান্য টুকটাক পোকামাকড়ও কিন্তু বসে যায়। তবে আপনারা এই ফলমূল কিভাবে রাখবেন, যে পেপারের বলগুলো আমি ভিনিগারের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এইভাবে করে ফলের মধ্যে দিয়ে দিচ্ছি। অনেকে দেখবেন ফলের ওপরেই কিন্তু ভিনিগার ছড়িয়ে দেয়, ডাইরেক্ট ফলের ওপরে ভিনিগার ছড়িয়ে না দিয়ে এইভাবে করে যদি পেপারের বল বানিয়ে রেখে দেওয়া হয় তাহলে দেখবেন ফলমূলের মধ্যে মাছি মশা বা কোনো পোকামাকড় কিন্তু বসবে না। ভিনিগারের যে একটা স্ট্রং গন্ধ থাকে, গন্ধের কারণে কিন্তু আশেপাশে আসবে না। আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি একটা স্পঞ্জ। আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের স্পঞ্জ থেকে থাকে যেগুলো আমরা কোনো না কোনো জিনিসের সাথে পেয়ে থাকি। তবে এই স্পঞ্জগুলো আমরা কিন্তু বাড়িতে কেউই কোনো কাজে লাগাই না, ফেলে দিই, না হলে এমনি পড়ে থাকে। তবে এগুলো আপনারা আবারও কিভাবে ব্যবহার করবেন, তো এখানে নিয়েছি ডবল সাইজের টেপ। এখান থেকে একটা টুকরো আমি করে নেব, তারপর স্পঞ্জের মধ্যে এইভাবে লাগিয়ে নেব। এবার ওপরে যে কাগজের মতো অংশটা রয়েছে সেটাকে তুলে নেব। এবার এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখন চলে এসেছি দরজার সামনে। দরজা আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে, তবে দরজার পিছনের সাইডে দেখবেন অনেকেরই যে স্টপার বা লকার থাকে সেটা থাকে না, যার কারণে কি হয়, এখন যেহেতু গরম অনেকটাই পড়ে গেছে আমরা অনেকেই দরজা কিন্তু খুলে রাখি। এর ফলে হাওয়া দেওয়ার কারণে এইভাবে করে দরজা খোলা বন্ধ হতে থাকে। এর ফলে অনেকটাই শব্দও হয়, তাছাড়াও দেওয়ালে আঘাত লাগার কারণে কালার উঠে যাওয়ারও সম্ভাবনা থাকে, এমনকি ফাটল ধরে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে। তবে আপনারা কি করবেন, যে স্পঞ্জের মধ্যে আমি ডবল সাইজের টেপটা লাগিয়েছি সেটাকে দরজার পিছনের সাইডের নিচের দিকে আমি এইভাবে করে লাগিয়ে দিচ্ছি। এতে কি হবে, দরজা যদি হাওয়া দেওয়ার কারণে বারবার খোলা বন্ধ হয়ে থাকে তাতে আঘাত লাগার কারণে শব্দ হবে না, এমনকি দেওয়ালের কালার নষ্ট হয়ে যাওয়ার বা ফাটল ধরারও কিন্তু সম্ভাবনা থাকবে না। আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি আলু। আলু আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি রান্না বান্নাতে ব্যবহার করে থাকি, তবে যে রান্নাতেই ব্যবহার করি না কেন প্রথমে আলুর খোসাগুলোকে কিন্তু সকলেই ছাড়িয়ে নিই। তবে আলুর খোসা ছাড়িয়ে নেওয়ার পর সেই আলুর খোসা আমরা কিন্তু সকলেই ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। তবে আলুর খোসা ফেলে না দিয়ে কিন্তু আমরা নানাভাবে ব্যবহার করতে পারি। তবে আলুর খোসা দিয়ে আজ এমন একটা রেসিপি শেয়ার করব যেটা জানলে কিন্তু আপনারাও খুশি হয়ে যাবেন। আমি আলুর খোসাগুলোকে জল দিয়ে খুব ভালোভাবে আগেই ধুয়ে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে এই আলুর খোসাগুলোকে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। আপনারা ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরের গুঁড়ো। আপনারা চাইলে এখানে গরম মশলা বা মিট মশলাও ব্যবহার করতে পারেন। হাফ চামচের মতো গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো রসুন কুচি, আর নিয়ে নিয়েছি এখানে সামান্য পরিমাণে টমেটো সস। আপনারা চাইলে এর পরিবর্তে লেবুর রসও দিতে পারেন। এখানে দিয়ে দেব আমি 2 চামচের মতো ময়দা। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন, তবে সবার কাছে সবসময় কর্নফ্লাওয়ার থাকে না, তাই এখানে ময়দার ব্যবহার করেছি। তবে যে উপকরণগুলো এখানে দিচ্ছি সবার কাছেই কিন্তু সব সময় থাকেই। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে সুজি। সুজিটা দিলে অনেকটাই বেশি মুচমুচে হবে। এবার হাতের সাহায্যে আমি এইভাবে করে মাখিয়ে নিচ্ছি, তবে এখানে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করব না। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আলুর খোসার মধ্যে সব মশলা কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এইভাবে করে রেখে দেব 1 মিনিটের জন্য। অন্যদিকে গ্যাসের মধ্যে আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণের সাদা তেল।
তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন আমি এই আলুর খোসাগুলো এইভাবে করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবেন, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে করে বেশ কিছুটা আলুর খোসা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। নিচের দিকটা যখন একটু ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি একটা ঝাঁঝরি হাতার সাহায্যে এইভাবে করে উল্টো পাল্টা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, তাহলে খুব ভালো মুচমুচে হবে। আর দেখতেই পাচ্ছেন ভেজে নেওয়া হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। একইভাবে আরও যে আলুর খোসাগুলো রয়েছে আমি ভেজে তারপর সার্ভ করে আপনাদেরকে কিন্তু দেখিয়ে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। বিকেলে চায়ের সাথে এইভাবে করে মুখরোচক একটা যদি কিছু বানিয়ে নেন তাহলে দেখবেন জমে যাবে। হঠাৎ করে যদি বাড়িতে আত্মীয় স্বজন চলে আসে সেক্ষেত্রে আপনারা যদি এইভাবে করে বানিয়ে দেন, ওরা কিন্তু এটা খেয়ে বুঝতেও পারবে না ফেলে দেওয়া আলুর খোসা দিয়ে এত সুন্দর একটা মুখরোচক কিছু বানিয়ে নেওয়া যায়। আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি একটা সাদা স্কুল ড্রেস। অনেকেরই দেখবেন এই ধরনের সাদা ড্রেস হয়ে থাকে। তাছাড়াও সাদা জামা কাপড়ের মধ্যে দেখবেন বাচ্চারা অনেক সময় এইভাবে করে পেন দিয়ে দাগ দিয়ে দেয় বা কালি বের করে দেয়। আর এইভাবে করে যদি পেনের দাগ দিয়ে দেয় বা কালির দাগ দিয়ে দেয়, ঘষাঘষি করে কিন্তু আমাদের সেই দাগ তুলতে হয়। তবু অনেক সময় দেখা যায় কিছুটা দাগ থেকেই যায়, তখন বিশেষ করে স্কুল ড্রেসটা কিন্তু দেখতে অনেকটাই খারাপ লাগে। তাছাড়াও সাদা জামা কাপড়ের দাগ দেখতে একদমই ভালো লাগে না। কিভাবে আপনারা সেই দাগ তুলবেন তার জন্য এখানে নিয়ে নিচ্ছি আমি ডেটল। সামান্য পরিমাণে ডেটল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে স্যাভলনও কিন্তু দিতে পারেন। ডেটল স্যাভলন কিন্তু আমাদের কম বেশি প্রত্যেকেরই বাড়িতে আনায় থাকে। এইভাবে করে তুলোর সাহায্যে আমি ঘষে নিচ্ছি। আপনারা সুতির কাপড়ও এখানে কিন্তু ব্যবহার করতে পারেন। হালকাভাবে এরকম করলেই দেখবেন যে পেনের দাগ বা কালির দাগ থাকে সেটা কিন্তু খুব সহজেই উঠে যেতে শুরু করবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পেনের যে দাগটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ উঠে গেছে। ঘষাঘষি এমনকি সাবান ডিটারজেন্ট ছাড়াই কিন্তু এইভাবে করে আমরা তুলে নিতে পেরেছি। এবার পরিষ্কার জল দিয়ে আমি এটাকে ধুয়ে নিচ্ছি। আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। জামা কাপড় আমরা কিন্তু প্রত্যেকদিন ব্যবহার করে থাকি, আর তারপর জামা কাপড় কিন্তু প্রত্যেকেই ধুয়ে দিই। বিশেষ করে দেখবেন বাচ্চাদের যে জামা কাপড়গুলো হয়ে থাকে আমরা কিন্তু সকলেই চেষ্টা করি রৌদ্রের মধ্যে মেলে দেওয়ার, যাতে করে জামা কাপড়ের মধ্যে কোনো রকমের জীবাণু বা ভাইরাস থাকলে মরে যায়। তবে অনেকেই দেখবেন ফ্ল্যাটে থাকে আর তাদের কিন্তু রৌদ্রের অনেকটাই সমস্যা। তবে আপনারা কি করবেন, জামা কাপড় আপনারা সাবান ডিটারজেন্ট যেভাবেই ধোয়েন না কেন ধুয়ে নেবেন বা জল দিয়েও ধুয়ে নিতে পারবেন। তারপর একটা পাত্রের মধ্যে নিয়ে নেবেন বেশ কিছুটা পরিমাণের জল। এখানে আমি নিয়ে নিয়েছি ডেটল। সামান্য পরিমাণের ডেটল আমি এই জলের মধ্যে দিয়ে দেব। ডেটল আমাদের অ্যান্টিবায়োটিকের কাজ করে, তাছাড়াও যে কোনো ভাইরাস বা জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। যে ডেটলটা দিয়েছি জলের সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার যে জামা কাপড়গুলো আপনারা ধুবেন, বিশেষ করে বাচ্চাদের জামা কাপড় আপনারা এই জলের মধ্যে দিয়ে ভিজিয়ে রেখে দেবেন 10 মিনিটের জন্য। তারপর আপনারা জামা কাপড়গুলো নিংড়ে মেলে দেবেন। যদি রৌদ্রের মধ্যে নাও মেলেন দেখবেন এই জামা কাপড়ের মধ্যে কিন্তু কোনো রকমের ভাইরাস বা জীবাণু থাকবে না। তবে প্রত্যেক দিন যে এইভাবে জামা কাপড় কাচতে হবে তা কিন্তু নয়। আমরা যদি সপ্তাহে একদিন বা মাসে 2 বার এইভাবে করে জামা কাপড়গুলো একবার ধুয়ে দিই সেটা আমাদের জন্যই কিন্তু উপকার হবে। আশা করছি আপনাদের এই টিপসগুলো অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি। আবার চলে আসবো আরও নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।